সৈয়দুন্নেসা পান চিবোচ্ছেন, থুতুর সাথে একদলা পিক গ্রিল দিয়ে বাইরে ফেলতে পানিতে ধুয়ে গেল। তা বললেন, আমরা তো এইডারে কু পাখি নামেই চিনি। ছোটবেলায় মা চাষিগো কাছ থাইকা শুনছি। পলি অল্প বয়সী মেয়ে, ফাহমিদার সমবয়সী। গত বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন এই বাড়ির ছেলের সঙ্গে। শ্বশুর কাশেম আলী অবশ্য পুত্রবধূকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন। তা লেখাপড়া কি আরো করতে চাও মা? মুখে উত্তর না দিয়ে শুধু দুদিকে মাথা নাড়িয়েছিল পলি। বিয়ের দিন তার বাবা অনেক কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল, সে শুধু শেখা বলি আউড়েছিল। বয়স অল্প হয়, সংসারের অনেক কিছু এখনও তার নখদর্পণের বাইরে। শাশুড়ির চোখ সরিয়ে নিলেই শুরু হয়ে যায় ননদের সঙ্গে দৌড়ঝাঁপ। এবারও সে কৌতূহল নিয়ে প্রশ্ন করল। কুপাখি বৃষ্টির মধ্যে ক্যান ডাকে দাদি? এর পেছনে লম্বা একটা কাহিনী আছে, শুনবি? মাথা নাড়ালো সে সহ বাকিরাও। ওপাশে বসে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি খেতে খেতে রুহুল আর মাসুম কান খাড়া করে রাখলো শোনার জন্য। সুজাতা ঘুমিয়ে আছে মিস্ত্রির কোলে মাথা রেখে। ও এসব গল্পের আগামাথা বোঝে না, ওর কাছে ঘুম, খাওয়া আর দৌড়ঝাঁপ করাই ভালো লাগে। সৈয়দুন নেসা সোজা হয়ে বসে পা দুলাতে লাগলেন। বাতাসে মাথার ঘুমটা একপাশে সরে যেতেই তা টেনে ঠিক করে শুরু করলেন তার মা চাচি থেকে শোনা গল্প। এক গ্যারামে আসিল এক দুষ্টু রাখাল। তার কাম আসিল মালিকের গোয়াল ভর্তি গরু পালা, সময় মতন তাগো খাওয়ন দেওয়া, রোদ উঠলেই মাঠে সাইরা দেওয়া, আর সকাল হইলে গোয়ালারেরা দিয়া দুধ দোয়ানো। মালিক খুব ব্যস্ত মানুষ, সারাদিন বাইরে বাইরে থাকতো। তেনার ফিরতে ফিরতে হয়তো রায়। ফিরাই ওনার কাম আসিল রাখালের থাইকা সব খবরা খবর নেওয়া। কিন্তু রাখাল তো দুষ্টু, গরুরে ঠিক মতো পানি দিত না, সারাদিন মাঠে ছাইরা রাখত। দুধ দোয়ানোর টেহা মাইরা খাইতো, আর সন্ধ্যা হলেই সেই যে গোয়ালে ঢুকাইতো, তারপর আর খোঁজ নিত না। কিন্তু মালিক তো আর জানে না এমনি কইরাই কয়টা গরু মরছে। সেই মরা আর অসুখা গরুর অভিশাপ লাইগাই এক সময় রাখাল হইয়া গেল কুপাখি, যার মুখের ছিদ্র হইল গিয়া গলার নিচে। অন্যান্য পশু পাখির মতো চুমুক দিয়া পানি খাইতে পারত না। একমাত্র বৃষ্টি হইলে আকাশের লাহান হা কইরা থাকে, যতটুকু পানি মুখে ঢুকে আর কি। তাই বৃষ্টি আইলে এই পাখি কুকু কইরা ডাকে। মিস্ত্রি অবাক হয়ে বলল, এটা সত্য ঘটনা দাদি? হ। রুহুল মুড়ি চিবোতে চিবোতে বলল। ধুর গাদি, মিছা কথা, বানাই না গল্প, বানাই না গল্প। সৈয়দুন্নেসা তেতে উঠলেন। পানদানি থেকে সুপারির দানা নাতির দিকে ছুঁড়ে মেরে ধমকালেন। তুই বেশি জানস? আগেকার দিনে এইসব অভিশাপ লাইগা যাইতো। শুধু কি পক্ষী, খারাপ কামের লাইগা অনেক মানুষ বান্দর কুমির পর্যন্ত হইছে। দেহস না বান্দরের কাম কাজ মানুষের লাহান? কুমির হইল কেন দাদি? ভাইনার বইয়ের মুখ দেহার লাইগা। এই পর্যায়ে রুহুল এবার শব্দ করেই হেসে দিল, বলল, আমনে ভাইয়ের কাছে জানতো ভাবি, দাদির গল্প হই না আর ছোট্ট মাথা নষ্ট করেন না। সৈয়দুন্নেসা অসন্তুষ্ট হলেন নাতিদের অবিশ্বাস আর ঠাট্টায়, মুখে আর কিছু বললেন না। এরা এক একটা বজ্জাত, ইতর শ্রেণীর প্রাণী, কিছু বলেও লাভ নেই। ফাহমিদা ভাইদের ধমকালো। বিরক্ত করস কেন? বিশ্বাস না হইলে যাই খান থাইকা, আমরা শুনবো, শুনতে দে। মাসুম এগিয়ে এসে তার মুখ থেকে এক খাবলা মুড়ি ঠেসে দিয়ে বলল, তোর কথাই যামু, এটা আমাগো দাদি, তাই সব মিছা মিছা গল্প আমরাও হুনমু। ঠিক কইছি না দাদি? দাদির মতো করে নাটকীয় সুরে কথাটা বলল সে। নাতির কথায় মুখ বাঁকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লাঠিতে ভর করে ঘরে চলে গেলেন সৈয়দুন্নেসা। রুহুল বলল, দিলি তো বুড়ির আগায়, এখন দাদার কাছে গিয়ে বিচার দিব। রাতের ঝড়ে কড়ই গাছের মোটা ডালটা ভেঙে পড়েছে নাজিরদের পুরনো মাটির বাড়ির টিনের চালে।
সাথে ভেঙেছে মর্জিনার মুরগির খোপটাও। বাইরে এখন বৃষ্টি না পড়লেও ঝড়ো হাওয়া থামেনি। সেই বিরূপ আবহাওয়ার মধ্যে নতুন টিন কিনে এনে মিল্টনকে সঙ্গে নিয়ে চাল ঠিক করার কাজে নেমে পড়েছে নাজির। মুমিনুল শাহ দাওয়ায় বসে চা মুড়ি খাচ্ছেন, খেতে খেতেই বললেন, আর কয়দিন এই পুরান জিনিস মেরামত কইরা চলবে? নতুন ঘর তো দিছ তোই। চালে কাঠ বাজছে নাজির। মিল্টন লাগাচ্ছে তার কাটা। কাজ করতে করতে জবাব দিল, নতুন বাড়িত মাত্র 2টা ঘর, নাওশাদ আইলে থাকবো কই? তাহলে আমাগো মতো ইটের ঘর তোল। টেহা দেন। তোর কি কম আছে? আপনাকেও তো কম নাই, উল্টা আমার বাপের ভাগের জমিও নিচ্ছেন। দেন টেহা, একেবারে সাত দিয়া বাড়ি করবো। আমরা তোর বাপের ভাগের জমি নিছে। কে তো কেডা নিছে? তোর বাপের ইয়া জিগা, তুই তো আবার সব কথাই বুঝোস। আমি বুঝলেই হইব কি? আইন আর চেয়ারম্যান তো বুঝবো না। বুঝতে পারলে এত খাটাখাটুনির দরকার পড়তো? কেঁচো খুঁড়তে গিয়ে আর কেউটে বের করতে দিলেন না। মুমিনুল শাহ চায়ে শব্দ করে চুমুক দিয়ে বললেন, কি আর কম, শত্রুরা তো আর এমনি এমনি জিপ কাটে নাই, নিজেগো পাপ ঢাকার লাইগাই কাটছে। হইছে, এক গান বারবার আর গাইতে হইব না। 2 ভাই শাহ বংশের হইয়াও তো এত বছরে কোনো বাল ফালাইতে পারলেন না। বিপরীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেলেন না। লোকটা থেমে গেলেন। তাই তার কাটা লাগাতে লাগাতে মিল্টন ফিসফিস করে বলল, দেখছেন ভাইজান, উচিত কথা কইতেই থাইমা গেছে। নাজির হাসলো। উচিত কথা বেশ দে বল্টু বেশ, নইলে মানুষ তোরে আদমরা গরু বানাইয়া শকুনের মতো খুবলাই খুবলাই খাইবে, আর কইলে শত্রু বাড়বো। মিল্টন মাথা ঝাঁকালো। নাজিরের সমস্ত কথাই সে খুব মনোযোগ দিয়ে শুনে নিজ জীবনে মেনে চলার চেষ্টা করে। ঘণ্টাখানেকের মধ্যে চাল ঠিক করে নিচে নেমে এলো তারা। মর্জিনা দুপুরের ভাত রান্নার জন্য চাল ধুয়ে উনুন জ্বালাচ্ছেন। বৃষ্টিতে কিছুটা ভিজে যাওয়ায় জ্বালাতে বেগ পেতে হচ্ছে। 2 জার রান্নাঘর আর ভাতের হাঁড়ি আবার আলাদা। তাই কাজ করতে করতে তিনি বললেন, আমার খোপটা ঠিক কইরা দে নাজির, রাইতে মুরগি রাখুন কই? পারতাম না, নিজের পোলাকেও গিয়ে কোন গিয়া। নিজের পোলা আর ভাসুরের পোলা আবার কি তোগো আলাদা দেখছি কখনো? নাটক কম করেন, মাঝে দাচাছি সম্পত্তির বেলায় তো পেটের গুলোরে ভাগ বাটোয়া করে দিবেন। সবরের পোলার কথা তখন মনে থাকবো না। মর্জিনা রাশভারী কণ্ঠে বললেন, মাঝে তা না, মর্জিনা আমার নাম। নিজের চাষির নামটাই যেই পোলায় মনে রাখতে পারে না, হে বাপ, চাষার বংশ আগলাইয়া নিব কেমনে? যেমনে আমনের সবই নিতেছে। এক নাজির, কাইসা করার ইচ্ছা নাই, খুব ঠিক কইরা দে। পারতাম না, শাহরিয়ার নাজিমরে কোন গিয়া। এইটুকু মিলে গিয়া থাকলেও আমার লাভ। অনেক কাম পড়ে রইছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবো। কোনো কামের কথা কইলেই ঘাটতারামি করে। খুব কিন্তু আমি নিশা জমির মাটি আইনা কইরা দিছিলাম চাচি। হ্যাডাম থাকলে এইবার পোলগে দিয়া কইরা দেখান। পয়দা তো আর কম করে নাই, একেবারে 8 বছরের পর পর 3টা। চোয়াল শক্ত করে চোখ মুখ কুচকে নিলেন মর্জিনা। ঠোঁট নাড়িয়ে গালিও দিলেন বেশ কয়েকটা, পাছে যেন শুনতে না পায়। শুনলেই মহাবিপদ। তালপাখার হাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে জ্বলে উঠল উনুনের আগুন। চাঙের উপর ধানগুলো বস্তাবন্দি, রোদের অভাবে সিদ্ধ করা হয়নি। যেগুলো সিদ্ধ করে রোদে শুকানো হয়েছে সেগুলো ভাঙানো শেষ। নাজির ধান মিলে এসে প্রথমে তার ক্রয়কৃত ধানগুলোর একটা ব্যবস্থা করলো। কর্মচারীদের দিয়ে গোছগাছ করিয়ে গুদামজাত করতে করতে একেবারে হয়ে গেল বিকাল। তার মধ্যে অবশ্য গ্রামের বেশ কয়েকজন লোকও এসেছিল কিছু কাজে। কাজ তদারকি করতে করতে একসময় বিরক্ত হয়ে সে উঠে গেল। বাকিটা ম্যানেজারের হাতে ধরিয়ে দিয়ে সোজা চলে এলো ধান খেতে। এক রাতের বৃষ্টিতে পানি জমে গিয়েছে বিভিন্ন ক্ষেতে। তার মধ্যে কিছু ক্ষেতে ধান কাটা শেষ, আবার কিছু ক্ষেতে এখনো কাটা বাকি, যা এখন পানির মধ্যে বন্দি। আর 2 দিন বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মিল্টনকে নিয়ে বাড়ি থেকে পাতিল আর বাঁশ দিয়ে বাঁধা ছোট্ট জাল আনিয়ে ওই অবস্থাতে লুঙ্গি কাছা দিয়ে মাছ ধরার কাজে লেগে পড়ল নাজির। বৃষ্টির পানিতে বিভিন্ন নদ নদী থেকে প্রচুর মাছ ভেসে আসে জমিতে। 5 মিশালি মাছ নাজিরের ভীষণ পছন্দের। জাল দিয়ে খ্যাপ দিতে উঠে আসতে লাগলো বাইম, গুতুম, ট্যাংরা, মাগুর, পুঁটিসহ ছোট ছোট চিংড়ি মাছ। সেসব দেখে মিল্টনের আনন্দ যেন আর ধরে না। উৎফুল্ল হয়ে বলল, ভাইজান, পাতিল তো ভইরা গেছে। কস কি? নাজির ফিরে তাকালো মাছে কিলবিল করা পাতিলের দিকে।
ফের জাল ফেললো হাঁটু পর্যন্ত পানিতে, আদেশে সুরে বলল, মতিন চাষার কলপট থাইকা চুপি চুপি বালতি নিয়ে আয়, আজ মাছ বেচা বড়লোক হয়ে যামু। আপনি তো এমনিতেই বড় লোক ভাইজান। দেশ না বল্টু, যার দৌড় দে। মিল্টন দৌড়ালো। খেতে দাঁড়ালে স্পষ্ট দেখা যায় মতিন মিয়ার চৌচালার বাড়িটা কিছুটা উঁচু স্থানে। বন্যা থেকে বাঁচতে বছর 10 আগেই বাড়িটা করা হয়েছে, তাই টিনের চালায় তেমনভাবে জং ধরেনি এখনো। রোদের ঝিলিকে মাঝে মাঝে চকচক করে উঠে চোখে লাগে। মাছ ধরতে ধরতে হঠাৎ জালে উঠে এলো একটা সাপ, মোটা সোটা ধূসর রঙের। ছোবল দেওয়ার জন্য জিভ বের করতে নাজি শক্ত হাতে চেপে ধরলো সাপের মাথা। এসবে তার ভয় নেই, লেজ ধরে শরীরের সর্বশক্তি লাগিয়ে আছড়ে কত সাপ যে মেরেছে। বনে বাজারে ঘুরে বেড়ানো বন্য প্রাণী নাজিরশা, এসব ছোটখাটো বিষয়ে ভয় পেলে চলে। মিল্টন বালতি এনে উঁচু স্থানে দাঁড়িয়ে আছে। সাপকে তেমন একটা ভয় না পেলেও সরাসরি এত বড় সাপ হাত দিয়ে ধরা তার পক্ষে অসম্ভব। দেখেই শরীরটা ভয়ে কেঁপে উঠল, গলা উঁচিয়ে বলল, হায় আল্লাহ, এত বড় হাপ! সবল দেব ভাইজান, লাডি আনি, মাইরে ফেলান তাড়াতাড়ি। নাজির ঠোঁট বাঁকিয়ে হাসলো, চোখে মুখে দুষ্টুমি খেলা করছে, বলল, তার নিকটীয় মানুষগুলোকে দেখা না কইরা মাইরা ফেলুম। তুই জাল ফেল, পুরো বালতি মাছ দিয়ে ভইরা তারপর বাড়ি আইবি, কইয়ে দিলাম। আর বালতিগুলো অর্ধেক তোর মায়ের কাছে দিয়ে বাকি অর্ধেক আমার বড় চাষির কাছে পাঠাই দিস। বলেই সে শরীর দুলিয়ে সাপের লেজার মাথা চেপে ধরে হাঁটা ধরল কোথাও। মাস্টার বাড়ির উঠানটা বেশ বড়, তবে বৃষ্টির পানিতে সেখানে চিকচিক করছে কাদা, পা দিলেই ডেবে যাচ্ছে মাটি। তাই ঘটক লাল মিয়াকে বসানো হয়েছে বাড়ির বিশাল বারান্দায়। বাড়ির বারান্দাটা বাড়ির মতোই গোলাকার, গ্রিল দিয়ে চারিপাশে আটকানো। মাঝামাঝি বড় একটা ফটক, পেছনে অবশ্য একটা কাঁটা আছে। পান চিবোতে চিবোতে লাল মিয়া ছাতায় ভর করে চারিপাশ দেখছেন। ঠোঁট দুটো নামের মতোই লাল হয়ে আছে তার। বাড়ির চৌকিদার জিন্নাত আলী তাকে চা আর কিছু বিস্কুট দিয়ে গেল। এর কিছুক্ষণ পরে বাড়ির কর্তা আকবর মিয়া এসে বসলেন তার সম্মুখে। একে একে এলেন সৈয়দুন্নেসা, নজরুল, কাশেম আলী বাড়িতে নেই, সকালে ছেলেদের নিয়ে ধান ভাঙাতে গিয়েছেন। আকবর মিয়া বাড়তি কথা বললেন না, সোজা চলে গেলেন মূল প্রসঙ্গে। যেই কারণে তোমারে খবর দেওয়া হইছে, আমার নাতনির লাইগা ভালো ঘরের শিক্ষিত একটা পোলা লাগবো। নজরুল তো মনে হয় কইছেই সব। লাল মিয়া হাতের বিস্কুটটা আস্তে মুখে ঢুকিয়ে ঝোলা থেকে ছবি বের করলেন, কয়েকটা এগিয়ে দিয়ে বললেন, হ কইছে, সে অনুযায়ী খোঁজাখুঁজি কইরা এই পোলাকে সন্ধান পাইছি। আকবর মিয়া ছবিগুলো ধরলেন না, সিদ্ধান্ত ছেড়ে দিলেন পুত্র নজরুলের উপর। নজরুল আলম ছবিগুলো একটা একটা করে দেখছেন আর ঘটকের উদ্দেশ্যে প্রশ্ন ছুটছেন। কে কি করে, পরিচয় কি, বাড়ি কই? প্রথম ছবির পোলার নাম শামসুল, বাড়ি শহরে, বোন আছে 4টা, তবে সবাই তাকে নিজস্ব শ্বশুর বাড়ি। বাপ মায়ের একমাত্র পোলা, পৌরসভায় চাকরি করে, 3 জনের সংসার তাগো। সৈয়দুন্নেসা ছবিটা পুত্রের হাত থেকে নিয়ে নিলেন নিজের হাতে, গম্ভীর কণ্ঠে বললেন, এটা বাতিল। নজরুল জিজ্ঞেস করলেন, কেন ছুড়ো আম্মা, পোলা তো খারাপ না, একদিন আসুক দেখি। তুই বেড়া মানুষ, বুঝবি না। বাপ মায়ের একমাত্র পোলা, বইনগো একমাত্র ভাই, তাই হ্যাগো আশা বেশি। ওই বাড়িত মাইয়া দেওয়ান যাইব না। কি যে কন্যা চাচি, বোনেরা নিজেগো সংসারে ব্যস্ত, এগো পোলা পেনও আছে। আমারে শিখাইল না লাল মিয়া, এমন বহু দেখছি আমি। নিজের সংসার রাইখা ভাইয়ের সংসারে মাতবরি করে। আমার নাতনি সংসারের কুটকাচালি বোঝে না। নজরুল আলম মেনে নিলেন মায়ের কথা। বৃদ্ধা সম্পর্কে নজরুল আর কাশেমের সৎমা, তাদের মা বহু বছর আগে মারা গিয়েছেন। তারপর আকবর মিয়া বিয়ে করে ঘরে তুললেন তালাকপ্রাপ্তা বন্ধা সৈয়দুন্নেসাকে। প্রথম ছেলে মেয়েরা তাকে মা হিসেবে না মেনে নিলেও তার আচার ব্যবহার, নমনীয়তা, সংসারটাকে আগলে রাখার ধরন দেখে একসময় ঠিক মেনে নিয়েছিল। সম্পর্ক এখন এমন হয়েছে যে কেউ বুঝতেই পারে না তারা যে সৎমা ছেলে। পরের ছবিগুলো দেখিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন নজরুল আলম। লাল মিয়া একে একে উত্তর দিলেন। 2 নম্বরটার নাম রাজওয়ান, পুলিশে চাকরি করে, 3 ভাই, কিন্তু বোন নেই। কিন্তু নাম্বারটা বকুল, পোস্ট অফিসের বড় সরকারি অফিসার। বাপ নাই, 2 ভাই 1 বোন, তবে বোন থেকে জামাইয়ের লগে বগুড়া। ভাইয়ের সংসার আলাদা, হ্যাঁ ছড়া পোলা, মায় হ্যার লগেই থাহে,
আমায় কইল একটা বালা দেখা সাংসারিক মাইয়া খুঁজে দিতে। তখনই আমাগো ফাহমিদার কথা মনে পড়ল। 4 নাম্বারটা মাহমুদ, হ্যার বাড়ি আবার আমগো পাশের ইউনিয়নে, স্কুলে অঙ্কের মাস্টার, বাপ মা ভাই লইয়া 91তে গৃহীত পরিবার, জায়গা জবের কোনো অভাব নাই। নাজবুল আলম সন্তুষ্ট চিত্তে মাথা নাড়িয়ে বললেন, বকুল আর মাহমুদের পরিবারে আলাদা আলাদা দিন আইতে কও, দেখি কথা কই, তারপর যারে বেশি ভালো লাগবো তার লগেই না হয় শুভ কাম সম্পূর্ণ হইব। 5 নাম্বারটাও হলেন, এইটার নাম কাজল, পেশায় মস্ত বড় ডাক্তার, এলাকায় এক নামে পরিচিত। আকবর মিয়া হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করলেন, কিসের ডাক্তার? পশুর ডাক্তার, এলাকার সব গরু ছাগলের চিকিৎসা হ্যাই করে, রোজগার ভালো। সৈয়দুন্নেসা মুখ বাঁকি অসন্তুষ্ট কণ্ঠে বললেন, কি পশুর ডাক্তার? ভ্যাবলা কেমনে আমার নাতনিরে এমন এক পোলার লগে বিয়া দিমু? নামটাও তো মাইয়া গো। ভড়কে গেলেন ঘটক লাল মিয়া। ঘন ঘন মাথা নাড়িয়ে প্রসঙ্গ বদলাতে চাইলেন। মিস্ত্রি আর পলি জানালায় উকি দিয়ে তাদের দেখছে আর সমস্ত কথা শুনছে। পলি ফিসফিস করে বলল, দেখছো পানের লগে বেড়ায় আবার বিস্কুট খায়। অবাক হওয়ার কিছু নেই, আমাদের দাদিও খায়। তোমার কি মনে হয় ফাহমিদার লগে কারে বেশি মানাইব? পশুর ডাক্তার রে। পিক করে হেসে দিল পলি। মিস্ত্রি দ্রুত তার মুখ চেপে ধরে টেনে আনলো জানালার কাছ থেকে। স্বর নিচু করে বলল, বড় ভাইয়ের ধমক খেতে মন চাচ্ছে, জোরে হাসো কেন? তোমার ভাই একটা রাক্ষস, এমনিতেই খালি ধমকায়। আব্বাই যে কেন এমন এক বেডার লগে বিয়া দিল সামলাইতেই পারি না। কথা বলবো ভাইয়ার সঙ্গে, বলবো অন্য জায়গায় তোমার বিয়ে দিয়ে দিতে। হায় আল্লাহ, মাইয়া কি কয়? এমনি ভাইয়ের সংসার ভাঙতে চাও? তুমি তো বললে আমার ভাই রাক্ষস। ভুল কি কইছি? তালের বাড়িতে এসে বারান্দা থেকে গামছাটা নিয়ে কলপার থেকে গোসল সেরে ঘরের সামনে এসে সবে দাঁড়িয়েছে। স্ত্রী আর বোনের শেষ কথাটা শুনে তার ভ্রু দুটো কুঁচকে গেল। পর্দা সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাক্ষস? কেডা রাক্ষস? আমি? ননদ ভাবি দুজনাই লাফিয়ে উঠল ভয়ে। মিস্ত্রি তার বাহুতে খোঁচা মেরে দৌড়ে ভাইকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, আমি না, ভাবি বলেছে। পলির বুকটা ধক করে উঠল। শাড়ির আঁচল মুঠোয় নিয়ে পালানোর পথ খুঁজলো, কিন্তু যাওয়ার আগেই তাকে খপ করে ধরে ফেললো তালেব। ভেজা চুলের পানি তার দিকে ছিটিয়ে দিয়ে বলল, রাইটটা আইতে দে, রাক্ষস কারে কয় বুঝামো। পলি ধপ করে বসে পড়ল বিছানায়। আজ রাতে আর ঘরে আসা যাবে না, কিছুতেই না। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে বাড়ির নারীরা বিকেলে বারান্দায় বসে গল্প করছে। সামিউলের বউ বিথি নিজের 3.5 বছরের ছেলে আবদুল্লার পেছনে ভাত নিয়ে ছুটছে। নিজের বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাদের বাড়ির চারিদিকে জুড়ে ইটের প্রাচীর তোলা। প্রতিবেশীর সঙ্গে মুরগি আর ছাগল নিয়ে চুলাচুলির মতো ঝগড়া হওয়ায় আমিরুল শাহ তার পরের দিনই কাজটা করেছিলেন। নাজিরকে দেখে আবদুল্লাহ থেমে দাঁড়ালো। হেসে এগিয়ে সে ডাকলো, নাদি তাতা। পুষ্কুনিতে নিয়ে চুবমু তোরে, নামের পিন্টি চটাস খান, গোলামের পুত, তোর মায় তোরে শেখায় না কিছু? বিথিও ছেলের পিছু পিছু এসে দাঁড়িয়েছে। চোখ তুলে নাজিরের দিকে তাকাতে দেখতে পেল ঘাড়ে বিশাল বড় একটা সাপ ঝুলছে। তৎক্ষণাৎ হাত থেকে বাংলা ছবির মতো ভাতের থালাটা পড়ে গেল মাটিতে। দেহে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল। নাজিরের মুখ বেজার হলো। শাসন করার ভঙ্গিতে বলল, চিল্লাইন না তো ভাবি। হা বাবার কি? এইটা হলো আমার চাচাতো নানা শ্বশুর। বহুদিন পর দেখা পাইছে, তাই বাড়িতে লইয়া আইলাম খাওয়া দাওয়া খাইতে। তাই হার মাই এটা কই দাহেন, বাপরে দেখলে খুশি হইব। সে কথা বিথির শ্রবণনালী পর্যন্ত পৌঁছানো বলে মনে হলো না। ছেলেকে রেখে সে দৌড়ালো ঘরে। নাজির মুখ ভার করে ভাতিজার দিকে তাকিয়ে বলল, নিজে বাঁচলে বাপের নাম, পরবারটা সত্য হয়ে গেল। দেহ তোর মায় তোরে রাইখে পালাইছে। আবদুল্লাহ কি বুঝলো কে জানে, শুধু হাসলো। বিথি চিৎকারে বারান্দা থেকে উঠে এসেছে মর্জিনা। এই সেরি আবার সিল্লান মারলো কা? কর্কশ কণ্ঠে কথাটা বলতে বলতে সামনে তাকাতে তিনিও লাফিয়ে উঠলেন। নাজির খুশি হলো। এগোতে এগোতে বলল, আমনের আব্বারে লইয়া আইলাম, চাচি নেন ধরেন। ও মা গো, এইটা কি? ও বুবু গো। হাই আল্লাহ, চিনতে পারছেন না? আপনার আব্বা? রামজাদা,
থাপড়ামু তোরে। মার মার নাজমুল, ও নাজমুল। নাজির সাপের মুখের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, এটা কেমন মাইয়া পয়দা করলেন? চাচা তো না, মাইয়া তো আপনারা চিনে না। বলতে বলতে সে এগিয়ে গেল মর্জিনার দিকে। মর্জিনা ভয় পেল। নাজিরকে তিনি বিশ্বাস করেন না, তাদের বনেও না তেমন। সারাক্ষণ দুটোতে শত্রুর মতো ঠুকরি করে। তার উপর সাপকে ভীষণ ভয় পান ভদ্রমহিলা। তাই দুহাতে শাড়ি ধরে তিনি ছুটলেন। ছুটতে ছুটতে একবার এই মাথা তো আরেকবার ওই মাথা যাচ্ছে। নাজিরও তার পিছু পিছু ছুটছে আর বলছে, এমনি দৌড় দিয়েন না প্রাণের চাষি, বাপটারে ধরেন, দুধ খাইতে দেন, সকাল থেকে না খাওয়া। দূর হ নাজির, দূর হ। এইটা আমার বাপ না, ও শাহরিয়ার রে। দেখ, নাজির পাগল হইয়া গেছে, তোর মায়েরে মাইরা ফেলতে যাইতাছে। সে 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 কি কোন প্রাণের চাষি, আপনি মইরে গেলেও আমি কিনে বাঁচবো। চিৎকার চেঁচামেচিতে ফরিদাও উঠে এলেন। তিনি ঘরে ছিলেন এতক্ষণ। দুজনের কাণ্ড দেখে ধমকালেন, এই নাজির, এগুলো কি শুরু করছিস? এইটা তো দাঁড়ায় সাপ, সবল দিব, মার এইটা। দেহ বাবু, দেহ আমার পিছনে কেমনে লাগছে। দৌড়াতে দৌড়াতে ফরিদার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল মর্জিনা। ভয়ের চোটে কাঁদছেন তিনি। নাজির আর এগোলো না সামনে। শাহবাড়ির ভেতরে একমাত্র ফরিদাকে সে মান্য করে চলে। ছোটবেলায় যখন মা তাদের দুই ভাইকে ফেলে রেখে রাতের আধারে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তখন এই ফরিদা চাচি তাদের তুলে নিয়েছিলেন নিজের কোলে। এরপর মায়ের আদর দিয়ে এত বড় করেছে, এখনো রান্না করে খাওয়ায়। তাই ফরিদার কথা শুনল সে। দেহে সর্বশক্তি দিয়ে সাপের লেজ ধরে ইচ্ছে মতো মাটিতে আছাড় মারল বেশ কয়েকবার। তাতেই চিৎপটাং ধীরে ধীরে বিথিও ঘর থেকে বেরিয়ে এলো। ফরিদার আদেশে পানি এনে চাচি শাশুড়ির মুখের সামনে ধরল। মর্জিনার দম আটকে গিয়েছে, হাঁপাচ্ছেন তিনি। হাঁপাতে হাঁপাতেই পানি পাল করলেন। ফরিদা ফের ধমকালেন, তোর আক্কেল গুরুম কি লোপ পাইছে? চাচির লগে এমন কেউ করে? যদি কিছু হইয়া যাইতো? কি হইব? বাপ কি মাইয়ার ক্ষতি করে কন? আর একবার যদি আমার বাপ জানরে হাপের লগে তুলনা দেশ নাজির। তুলনা দিমু কেন? হ্যাঁ তো হাইপ। নাজির নাজির দাঁত বের করে হাসলো। তখনই মিল্টন এলো বাড়িতে। মাছের পাতিলটা ফরিদার হাতে দিয়ে বলল, এইগুলা নাজির ভাইজান ধরছে। ফরিদার মন লাফিয়ে উঠল খুশিতে। পাঁচমিশালি মাছ তার ভীষণ পছন্দের। নাজির কলপাড়ে যেতে যেতে বলল, রাতে মাছ দিয়ে ভাত খাবো কিন্তু চাচি, বেশি। ফরিদা সাইজা নিয়ে বটি নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। মর্জিনা চলে গেলেন ঘরে। মাথাটা ঘুরছে। আকাশটা মেঘলা। বাতাসের তাণ্ডবে উঁচু উঁচু গাছগুলো এদিক সেদিক দোল খাচ্ছে। চাঁদতারার অস্তিত্ব নেই আজ কোথাও। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির থেকেও ক্ষণে ক্ষণে বাজ পড়ার শব্দটাই যেন বেশ দুঃখর। শাহবাড়ির রান্নাঘর আলাদা, তবে খাবার খাওয়ার জন্য আছে একটি নির্দিষ্ট ঘর। দিনের বেলায় বারান্দায় বসে খেলেও রাতে খাওয়া হয় সেখানে। মর্জিনার ঘরে আজ আর রান্না হয়নি। বিকেলে সেই সাপের ভয়ে তার জ্বর হয়েছে। তাই ফরিদা আর বিথি মিলেই বাড়ির সবার জন্য রান্না করেছে। অনেকদিন পর আজ সবাই আবার একসঙ্গে খেতে বসা দৃশ্যটা দেখে ফরিদার চোখ দুটো যেন জুড়িয়ে গেল। শেষবার যখন সকলে একসঙ্গে খেতে বসেছিল, তখন এই বাড়িতে মানুষে গিজগিজ করতো না। শ্বশুরমশাই তখনও বেঁচে ছিলেন। সোভান আলী শাহ ছিলেন সুস্থ সবল এক ব্যক্তি। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। বাবার ব্যবসার দায়িত্ব ছিল তার কাঁধেই। আমিরুল শাহ আর মুমিনুল শাহ ছিলেন ভবঘুরে স্বভাবের। কিভাবে বাবার উপার্জিত অর্থ উড়িয়ে ফুর্তি করা যায়, সেটাই যেন ছিল তাদের প্রধান ভাবনা। নাজিরের মা নাসরিন ছিলেন পাক্কা এক গৃহিণী। কার কখন কি লাগবে, কার কি প্রয়োজন, সবই ছিল তার নখদর্পণে। এসবের জন্যই শ্বশুর ফতে আলী শাহ মেজ ছেলের পাশাপাশি মেজ পুত্রবধূ নাসরিনকেও ভীষণ পছন্দ করতেন, যেন তো দু চোখের মনীষে। তবে জায়েদের জন্য অবশ্য এ নিয়ে হিংসার অন্ত ছিল না। কিভাবে তাকে অপদস্থ করা যায় সেই চক্রান্তে মশগুল থাকতো সারাক্ষণ। মাস্টার বাড়ির সঙ্গেও তখন ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আকবর মিয়া তো প্রায় প্রতিদিন দুপুরের ভাতটাও শাহ বাড়িতেই খেতেন। কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল, আচমকা এক ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিল। নিস্তব্ধ দুপুরবেলায় ধান খেতে খুন হলেন ফতে আলী শাহ। বিকেলের দিকে এক লোক মারফত বাড়িতে খবর এলো ধান খেতে পড়ে আছে তার রক্তাক্ত দেহ। তার প্রায় মাস ছয়েক পর এক রাতের আধারে নিখোঁজ হয়ে গেলেন নাসরিন। কেউ কিছু আজ পর্যন্ত করতে পারল না। এই হাসি খুশি নারীটি যে পালিয়ে গিয়েছে তা কি মোটেও বিশ্বাসযোগ্য? আর সে ভোরবেলাতে বিলের ধারে পাওয়া গেল সোভান আলী শাহর ক্ষতবিক্ষত আহত দেহখানা। এবারও গ্রামের লোকজনই বড় ছোট দুই ভাইকে খবর দিয়ে সোভানকে নিয়ে ভর্তি করালো জেলা শহরের হাসপাতালে। দুদিন পর সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেই পুরনো দিনের কথা মনে পড়লেই ফরিদার শরীর কেঁপে ওঠে, লোমকূপ খারাপ হয়ে ওঠে। কত কিছু ঘটে গিয়েছে কয়েক বছরে, অথচ কি সুন্দর ছিল সেসব দিন। এখনকার মতো শাহবাড়ি তেমন ইটের দালান ছিল না, তখন ছিল শুধু চারিদিকে মাটি আচ্ছন্নের ঘর।
রান্না কিন্তু শেষাত হইছে ভাবি, একেবারে পুরান দিনের কথা মনে পড়াইয়া গেল। আঙ্গুল চাটতে চাটতে বললেন মমিনুল শাহ। ফরিদা লাজুক হাসলেন। আমিরুল শাহ সায় দিয়ে বললেন, ঠিকই কইছস। তা নদীর মাছ না কি রে নাজির? নাজির মনোযোগ দিয়ে খাচ্ছে। সন্ধ্যায় ছাতা মাথায় দিয়ে চত্বর বাজারে দোকান খুলে বসা ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ কিনে নিয়ে এসেছিল। শরীরে কাদাল লেগে যাওয়ায় গোসল করে তারপর খেতে বসেছে সে। চুল থেকে এখনো 1-2 ফোঁটা পানি টুপটাপ গড়িয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বলল, না বইলা খেতে পানি উঠাইছে, ওইখান থেকে ধরে আনতেছি। এক পাতিল ভরছে? শুধু কি এক বালতি? মতিন চাচার ইয়া বড় টিনের বালতি পর্যন্ত ভরে গেছে। মাশাআল্লাহ। তুই তোর চাষিরে হাপের ভয় দেখাইছস? হাপ নাকি বিশাল বড় আছিল। হাপ না, আপনি শ্বশুর আইছিল ওইটা। সাপের রূপ ধইরা পানিতে ভাসছিল, তা লগে করে ধরে আনছিলাম। কিন্তু আপনার বউ সবার সামনে বাপরে অস্বীকার করেছে। হওয়া তো ছাড়া এই বুড়া বয়সে আমার বউরে বউ ছাড়া করতে চাস কেন? আমার বউরা পিছন লাগছস বাপ। বউ মরলে আর বউ পামো কই? দুনিয়াত কি বউয়ের অভাব? এই ডাইনি মরলে কোচি একটা মাইয়ার লগে আনের বিয়া পড়াই দিমু। বইরা বসে শান্তি পাবেন। কি রে শারিয়ার, নতুন মা চলবো না? শাহরিয়ার চুপচাপ খাচ্ছিল। নাজিরের কথায় হেসে উঠল, শব্দহীন বলল, আমি আমার মা লইয়াই খুশি আছি। আব্বার চাইলে আর একটা বিয়া করতে পারে, আমাকেও অনুমতি আছে। মর্জিনা ছেলের পিঠে কিল বসিয়ে গর্জে উঠলেন, দুইটা হারামজাদা পালি বাড়িত। একটাও আমার জীবন তেনা তেনা কইরা আমার জামাইরে বিয়ার লোভ দেখায়, আর আরেকটা হইল আমার প্যাডের, ওইটা আবার সহমত পোষণ করে। 3 বেলা থাপড়ান ছাড়া তোরা ভালো হইতি না হারামজাদা। মমিনুল শাহ নরম গলায় বললেন, আহা, তুমি এমনি উত্তেজিত হয়ে না তো, গলা ভাঙা যাইব। নাও ভাত খাও। বিথি ভাত বেড়ে দিল চাচি শাশুড়িকে। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল নাজির। লুঙ্গির ভাঁজ থেকে ওষুধের পাতা বের করে চাচির কোলে রেখে বলল, নেন, আপনি জ্বরের ওষুধ। ভাত খাওয়ার পর খাইয়েন এটা, সকালে খাইয়েন একটা, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাইব। রাগ কিছুটা কমলো মর্জিনার। মনটা নরম হলো, কিন্তু বাইরে তা প্রকাশ না করে ধমকালেন, একটু শুক্রিয়া আদায় করেন, পরে মরে গেল তো আপনার বউ পাগল জামাই করব। নাজির আমার বউরে মাইরে ফেলাইছে, আমার এই বিধবা বানাইছে। তখন কি হইব আমার? পুলিশ তো কমরে দড়ি বাইন্দা জেলে লইয়া যাইব। এদিকে বিয়া শাদিও এখনো করি নাই। নিজের কথা শেষ করে নাজির উঠে চলে গেল সেখান থেকে। মুমিনুল শাহ চেঁচালেন, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজতাছোস আবার? নাজির শুনল বোধহয়, কিন্তু গুরুত্ব দিল না। মর্জিনা ওষুধের পাতা হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসলেন। সামনাসামনি ঝগড়াঝাটি করলেও আড়ালে ঠিকই মা ছেলের মতো মায়া মহব্বত আছে দুটোর। ঘটক লাল মিয়া ব্যস্ত মানুষ, ইউনিয়নের মধ্যে বেশ জনপ্রিয় ঘটক হিসাবে তিনি পরিচিত। যে কোনো বাড়িতে বিয়ের বয়সী ছেলে মেয়ে থাকলে তার ডাক পড়ে সবার আগে। পাত্রপাত্রী খুঁজে আনার কাজে তিনি এতই দক্ষ যে চাহিদা মতো জোড়া মেলাতে পারেন চোখ বুঝেই। এই যেমন গতকাল মাস্টার বাড়িতে পাত্রদের তালিকা দেখিয়ে আজই সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে একজনের পরিবার। বাড়ির গৃহিণীরা অতিথি আপ্যায়নের আয়োজনে রান্নাঘরে ব্যস্ত। নজরুল আলম পাত্রপক্ষকে বসার ঘরে বসালেন। একটু পরে কাশেম আলী, আকবর মিয়া আর সৈয়দুন্নেসা এসেও উপস্থিত হলেন সেখানে। বাড়ির সকল পুরুষ সদস্যকে একসঙ্গে পাওয়া যায় না বললেই চলে। আগেভাগেই কাজ ভাগ করে দেওয়া থাকে তাদের মধ্যে। যেমন আজ নজরুল আলম আর কাশেম আলী 2 ভাই বাড়িতে থাকায় তাদের ছেলেরাই বাইরের কাজ সামলাচ্ছে। পাত্রপক্ষ থেকে এসেছে মোট 10 জন। ছেলে নিজে, তার মা, 2 ভাই, ভাবি, মামা, মামি, বড় চাচা ও চাচি। পাত্রের নাম বকুল। তাদের জীবন বৃত্তান্ত সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য ইতিমধ্যে ঘটক লাল মিয়ার মাধ্যমে পেয়ে যাওয়ার সেই বিষয়ে আর কারো মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা গেল না। সৌজন্য সাক্ষাৎ ও কিছু প্রাথমিক আলাপচারিতা শেষে ঘটক লাল মিয়া পাত্রপক্ষের উদ্দেশ্যে বললেন, যা কইছিলাম সব ঠিকঠাক মিলল তো? কইছিলাম না মাইয়া একেবারে খানদানি বংশের। জমে জামা, টেহা পয়সা, মান ইজ্জত কোনো কিছুতে কমতি নেই। গ্রামে যারে জিগাইবেন সেই কইব মাস্টার বাড়ি মাইয়া মানে লাখে একটা। লাল মিয়ার কথায় আকবর মিয়া আর তার ছেলেরা সন্তুষ্ট হলেন। তাদের মুখের সেই সন্তুষ্টির আভাস দেখে ঘটকও মন থেকে খুশি হলেন। পাত্রপাত্রীর বাড়ির লোকেরা যত সন্তুষ্ট ততই পারিশ্রমিক পাওয়া যায় বেশি। বকুলের বাবা না থাকায় তার মাই এবার মুখ খুললেন, তা মাইয়া কই? নিয়ে আসেন, একটু দেখি তারে। নজরুল আলম হাত ছাড়লেন, মাইয়ারে নিয়ে আসো।
সুজনের মা। স্বামীর আদেশের অপেক্ষাতে যেন এতক্ষণ ধরে বসেছিলেন দিলারা বেগম। ফাহমিদার পরনে মায়ের কালো পাড়ে সবুজ একটা শাড়ি, চিন্তায় হাত পায়ের তালু ঘেমে উঠেছে তার। এমন পরিস্থিতির সম্মুখীন পূর্বে কখনোই হয়নি বলেই হয়তো এত জড়তা কাজ করছে। দিলারা বেগম মেয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ, যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবি, ঠিক আছে বাপ? দাদার মান সম্মান যাতে একটু নষ্ট না হয়। তোর দাদি ওইখানে বইয়া আছে, তাই চিন্তা আর ভয়ের কোনো কারণ নাই। ফাহমিদা প্রত্যুত্তরে মাথা নাড়ল শুধু, কিন্তু চিন্তা বা ভয় কিছুতেই তাকে ছেড়ে গেল না। মাথায় ঘোমটা টেনে হাতে চা, বিস্কিট, শরবত সহ পিঠার ট্রে ধরিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসার ঘরে হাজির হলেন দিলারা বেগম। বিনীত ভঙ্গিতে সবাইকে সালাম দিল ফাহমিদা। যা শেখানো হয়েছে তাই করলো। সামনের কাঠের টেবিলটায় রাখলো হাতে ধরে রাখা সেই ট্রে। শাশুড়ির ইশারায় দিলারা বেগম চলে এলেন ভেতরে। সৈয়দুন্নেসা নাতনির উদ্দেশ্যে বললেন, এইখানে আইয়া বস। ফাহমিদা নীরবে গিয়ে বসলো দাদির পাশের ফাঁকা স্থানটিতে। বকুলের মা রমেশা মেয়ের মুখ পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাস্যোজ্জ্বল মুখে বললেন, মাশাল্লাহ, লাল মিয়া ভাইয়ের কাছে যতটা শুনছি তার থেকেও সুন্দর আছে মাইয়া। তয় লেখাপড়া কত দূর? প্রাইমারির গণ্ডি পার হইছে? আকবর মিয়া উত্তর দিলেন, সামনের বছর ম্যাট্রিক দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পোলায় সরকারি চাকরি করে, বড় অফিসার, বেতন ভালাই পায়, দুইজনরে মানাইব ভালা। নজরুল আলম বললেন। লাল মিয়া কইছে। বকুলের মামি বললেন, তা মা একটু হাইটটা দেখাও দেখি, পা সোজা না বেঁকা তা তো একটু দেখা নিতে হয়। ফাহমিদা একবার, বাবা তো আরেকবার দাদার দিকে তাকালো। দাদা বাবার যদিও কথাটা পছন্দ হলো না, তবুও চুপ রইলেন দুজনেই। এটাই সামাজিক নিয়ম, এভাবেই সব জায়গায় মেয়ে দেখা হয়। তাদের জন্য তার সেই নিয়ম কেউ ভাঙবে না, বরং ভাঙবে বিয়ে। তাদের বিয়ের সময়ও এমনই করেছে তাদের মা চাচিরা। সৈয়দুন্নেসা ফিসফিস করে বললেন, সোজা হাইটা যা, হাইটা দেহা বুবু, সোজা হাইটা একবার ওই দরজা পর্যন্ত যাবি, এরপর আবার এইখানে আইয়া বইবি। দাদির কথা মতো তাই করলো সে। বসা থেকে উঠে সোজা হেঁটে গেল সদর দরজা পর্যন্ত, তারপর পুনরায় হেঁটে এসে পূর্বের স্থানে বসলো। মামি ফিসফিস করে কিছু বললেন হয়তো ননদকে, যা বাকিরা শুনতে পেল না। বকুলের ছোট ভাবি সাহেরা মুখ খুললেন এবার। চুল কেমন লম্বা, ঘোমটাটা সরাও দেখি মইন। বলে তিনি নিজেই হাত বাড়ালেন খোলার জন্য। এবার সৈয়দুন্নেসা বাধা দিলেন, ভদ্র ভাষায় বললেন, পরপুরুষের সামনে মাইয়া ঘুমটা খুলবো না। আমগো বাড়ির অনেক নিয়ম কানুন আছে, তাছাড়া আমগো ধর্মেরও চুল দেহান জায়েজ না। মা চাচির থাইকা তো ওই সবই শিক্ষায় পাইয়া আইছি। পরপুরুষ কেডা চাচি? আমার ভাই, ভাসুর আর পোলারাই তো আছে। বিয়ার পর তো হেরাই মাইয়া চাচা শ্বশুর, মামা শ্বশুর, দেওরা, ভাসুর হইব। মা রমেশা বললেন কথাটা। আমগোর সময় চাচা শ্বশুর, মামা শ্বশুর গো ভাইগনা বইয়ের মুখ দেখা নিষেধ আছিল। এরা বাড়িত আইলে ঘরে এক কোনায় শাশুড়ির আদেশে পলাইয়া থাকতাম। হেরা গেলে এরপর বাহির হইতাম, আর দেওয়ার তো মরণের সমান। সাহেরা মুখ কালো করে বললেন, তো মাইয়া চুল দেখমু না, যাচাই বাচাই ছাড়াই বিয়া ঠিক করমু। আমি কি নিষেধ করছি? দেখবা না কেন? অবশ্যই দেখবা, এইটা তুমগোর অধিকার। তবে এনে না দেখতে হইলে ভিতরে ঘরে আইও। মহিলারা এবার যেন কিছুটা সন্তুষ্ট হলো। দিলারা এসে তাদেরকে নিয়ে গেলেন ফাহমিদার ঘরে। বাড়ির পুরুষেরা পাত্রপক্ষের পুরুষদের সাথে বসে গল্প আলোচনায় মেতে উঠলেন। মিস্ত্রি আর পলি ওখানে বিছানায় বসেছিল। অপরিচিত রমণীদের দেখে চট করে উঠে দাঁড়ালো তারা। ঘর থেকে বের হতে যাবে তখনই খপ করে পলির হাতটা ধরে ফেললেন পাত্রের মামি। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আচমকা হাত ধরে অপ্রস্তুত হলো পলি। আমতা আমতা করে বলল, পলি খাতুন। উত্তর পেয়ে হাসি চওড়া হলো মহিলার। দিলারার উদ্দেশ্যে বললেন, আপনি গো বাড়িতে তো দেখি মেলা অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে। আমার পুলার লগেও মাইয়া দেখতেছি। নিজে গো ক্ষেত খামার আছে, বছরের ধান নিজেরাই কইরা খাই। পোলা আমার ভালো রোজগার করে। মিস্ত্রি মুখ টিপে হাসলো। পলি চোখ রাঙালো ননদকে। দিলারা থতমত খেলেন ঠিকই, তবে নিজেকে মুহূর্তে সামনে নিয়ে বললেন, ওই আমার দেওরের বড় পোলার বউ। আশজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল মহিলার। হাতটা ছেড়ে দিয়ে জোরপূর্বক হেসে বললেন,
দেখা বুঝাই যাওয়া যায় না যে বিয়াত্তা। আমাগো বাড়ির বউগো বাড়ির মাইয়ার মতোই আদর যত্ন করে রাখা হয়। তার উপর বিয়া মাত্র 1 বছর হয়েছে, তাই বোঝা যায় না। তার নজর এবার গিয়ে স্থির হলো মিস্ত্রির দিকে। আঙ্গুল তাক করে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, ওইটাও কি এই বাড়ির বউ? না, উগ্গা মাইয়া, দেওরের মাইয়া, বাড়ির মধ্যে সবচাইতে ছোট মাইয়া। আরো কিছু হয়তো বলতে চাইলেন তিনি, কিন্তু তার আগে দিলারা ইশারায় দুজনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। চাচি শাশুড়ির ইশারা বুঝতে পেরে ননদকে নিয়ে বেরিয়ে এলো পলি। ফিসফিস করে বলল, চলো পিছনে জানলার কাছে যাই। মিস্ত্রি না বুঝে প্রশ্ন করলো, কেন? দেখবা না কেমনে খুঁড়াইয়া খুঁড়াইয়া মাইয়া দেখে, চলো তাড়াতাড়ি। মিস্ত্রি অবশ্য নিজে থেকে যেতে হলো না। পলি তাকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে করে দাদার ঘরের পেছনের ফটক দিয়ে নিয়ে গেল বাড়ির পেছনে ফাহামিদের ঘরের জানালায়। ঘরের ভিতর ফাহামিদাকে পেয়ে নারীগুলো যেন হঠাৎই উশৃঙ্খল হয়ে উঠল। শুধু উশৃঙ্খল নয়, বরং একে অভদ্রতায় বলা যায়। নারী হয়েও যারা অন্য নারীদের মানুষ না ভেবে পণ্যের চেয়েও নিচে নামিয়ে আনে, তাদের জন্য অভদ্র শব্দটাই যথার্থ। দোষগুণ চরিত্র রেখে কেন একজন নারীর বুক, মুখ, চুল, হাঁটা চলার যাচাই করতে হবে? এসরই বেরিবা কি প্রয়োজন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মতো অমানুষদেরকে দিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জীবনসঙ্গী নির্বাচনের অধিকার? না, কেউ দেয়নি। বাঙালিদের এসব দেওয়ার দরকারও পড়ে না। তারা নিজেরই অধিকার ছিনিয়ে নিতে ওস্তাদ, যা যুগ যুগ ধরে চলে আসছে, হয়তো চলতেই থাকবে। দায়িত্ব নারীর সংসার জীবন অধিকাংশ ক্ষেত্রে সুখকর হয় না। সায়রা সর্বপ্রথম পাত্রীর মাথা থেকে ঘুমটা সরিয়ে খোপা করা চুলগুলো এলোমেলো করে নেড়েচেড়ে দেখল। সুযোগ পেয়ে অবশ্য হালকা টেনেও দিল। যদি পরচুলা হয়ে থাকে তবে তার সন্দেহ ভুল প্রমাণিত হলো। মেয়েটার চুল ঘন কালো, কোমর পর্যন্ত লম্বা, এতে সন্তুষ্ট হলেন তিনি। রমেশা জিজ্ঞাসা করলেন, সংসারের কাম সব পারো তো নাকি? আমার বকুলের আবার রান্ধা ভালো হওয়া চাই। নুন ঝাল কম বেশি হইলেই পুলার রাগ মাথায় উইডা যায়। একেবারে বাপের লাহান বদরাগী হইছে। বলেই হাসলেন তিনি। তার সাথে সায় দিল যা আর 2 পুত্রবধূ। সৈয়দুন্নেসা উঠে এসেছেন এক ফাঁকে। মহিলার কথা শুনে তিনি উত্তর দিলেন, টুকটাক পারে। আমগো আবার ভরা সংসার, সবার এক লগে খায়। যতদিন বুড়ো বুড়ি বাইচে আছি ততদিন এমনি চলবো। পরে হ্যাগো যা ইচ্ছা তাই। মাইয়ারা তো তেমন একটা পাক করে যায় না, দরকারও পড়ে না। সকলের দৃষ্টি বৃদ্ধার উপর গিয়ে স্থির হলো। বৃদ্ধা এসে পড়ার টেবিলের পাশে চেয়ারটিতে বসলেন। পুনরায় বললেন, তোমরা শিখাইয়া পড়াইয়া না হও নিবা। রমেশা মাথা নাড়ালেন, তবে মুখ দেখে বোঝা গেল কথাটা হয়তো তেমন পছন্দ হয়নি তার। মেয়ে দেখা পর্ব শেষ করে ফাহমিদাকে ঘরে রেখে বাইরে এলো সকলে। মিস্ত্রি ভাবির উদ্দেশ্যে বলল, মহিলাগুলো খুব বাজে, এভাবে কেউ মেয়ে দেখে? এমনি দেখে। আমারে যখন তোমার মা শাশুড়া দেখতে গেছিল তখন হেরাও আমার হাঁটা দেখছে, চুল দেখছে। শুনছিলাম প্রথম দেখায় নাকি পছন্দ হয় নাই। বিয়া যে হইব সেই আশাও আমার বাপে করে নাই, কিন্তু পরে নাকি তোমার ভাইয়ের জোরাজুরিতে বিয়াটা হইছে। প্রথম দেখাই রাক্ষসটা উষ্টা খায়া পড়ছে। বলো কি, কথা সত্য? তো কি মিশা? একদম না। সমস্ত কথা শেষে বকুলের চাচা এবার তুললেন দেনা পাওনার কথা। ভাই সাহেব, মায়েরে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সাজাইয়া গুছাইয়া দিতে হইব কইলাম। বলা আমগো লাহে একটা কামাই ভালো, কত বড় বড় ঘর থেকে যে প্রস্তাব আইছে, ঘর সাজানিও কিন্তু দিতে হইব। কাশেম আলী প্রত্যুত্তরে বললেন, এইটা আমনেরা না কইলেও আমরা ঠিকই দিতাম। ভাইয়ের সাথে সহমত পোষণ করলেন নজরুল আলম। লোকগুলো সরাসরি যে যৌতুক চাইছে তা সকলের কাছে পরিষ্কার। যদিও সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা খুবই স্বাভাবিক, তবুও সরাসরি চাওয়ায় আকবর মিয়া অসন্তুষ্ট হলেন। কথাবার্তা শেষ করে বিদায় জানালেন তাদের। পাকা কথা হলো না, ঘটককে দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেছেন। তারা যেতে আকবর মিয়া পুত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই পোলা বাতিল। পরিবারের কোনো শৃঙ্খলা নাই। যেই সংসারের কর্তৃত্ব মাইয়া মাইনসের হাতে থাকে সেই সংসারে কখনো সুখ শান্তি থাকে না। তার উপর আবার সরাসরি যৌতুক চায়। আমরা কি খালি হাতে মাইয়া পাঠামো? 2 পুত্রই বাবার কথায় একমত। নজরুল আলম জিজ্ঞাসা করলেন, তাইলে আব্বা ঘটক রে কি কইয়া দিব? পরের জন্য রাখতো। হ, কইয়া দে। তারপর যে যার মতো চলে গেলেন নিজ নিজ কাজে। ফাহমিদা মুখ ভার করে শাড়ি চুড়ি খুলে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে শুয়ে পড়ল বিছানায়।
টানা সপ্তাহখানেকের ঝড় বৃষ্টির পর ধরণীর বুকে দেখা মিলেছে উজ্জ্বল রোদের। কালো মেঘের আড়াল থেকে ধীরে ধীরে নিজের আলো নিয়ে বেরিয়ে এসেছে তেজি সূর্য। প্রলয়কারী ঝড়ের দাপটে কয়েকদিনে তছনছ হয়ে গিয়েছে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক বিভিন্ন সম্পদ। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা, ডুবে গিয়েছে বসতভিটা, ফসলি জমি আর সোনালি ধানের ক্ষেত। কেউ কেউ সমস্ত কিছু হারিয়ে ফেলেছে চোখের পানি, আবার কারো কারো ঘরে খুশির জোয়ার। বহুদিন পর গোয়াল থেকে গরু ছাগল বের করে ছেড়ে দেওয়া হয়েছে সবুজে ঘাসে ভরা মাঠে। ক্ষোভ থেকে ছুটে বের হয়ে ভরা পুকুরে ডুব দিয়েছে হাঁসের দল। গোলা থেকে নামানো হয়েছে সেদ্ধ করা ভেজা ধান। সামিউলের বউ বিথি আর মা ফরিদা সেই কাকডাকা ভোরে উঠে পুরো উঠোন পরিষ্কার করে মেলে দিয়েছে ধান। বাড়ির পেছনের খলায় নাজিরের দ্বিতীয় দফায় কাটা ধানগুলো আপাতত সেদ্ধ করছে কলিমের মা। সাথে একজন মহিলাও আছে। নার্জি তাদের থেকে কিছুটা দূরে বসা বার্মিস খেতে খেতে তদারকি করছে তাদের কাজে। কলিমের মাকে মোটেও বিশ্বাস করে না সে। হাত সাফাইয়ের স্বভাব আছে মহিলার। গত বছরও ধান সেদ্ধ করার সময় 10 কেজি মেরে দিয়েছিল, যা নাজি টের পেয়েছিল অনেক পরে, কিন্তু প্রমাণের অভাবে তখন কিছু বলতে পারেনি। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে সে দেবে না, তাই এখানেই আসন পেতে বসেছে। কলিমের মা চোরা দৃষ্টিতে কখন থেকেই দেখছে তাকে। দানবের মতো বড় চুলার মুখে শুকনো পাতা গুজে দিয়ে বললেন, তুই আবার এনে বসে আছিস কেন? ভিতরে যা। ও এনিন ভালো লাগতেছে। কেন? মনের সুখে। ঘাউড়া বেডা মানুষ। নাজি শুনেও বিশেষ পাত্তা দিল না। হাতের প্যাকেট কাঁচা মাটির রাস্তায় ফেলে উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে ছিঁড়িয়ে আনলো গাছের নিচু ডাল থেকে একটা আধা পাকা আম। খেতে খেতে আবারও বসে পড়ল। ধান সেদ্ধ শেষ হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হলো। তার এই ক্ষেতেও গত বছরের তুলনায় চাষ এবার বেশি, ফলনও হয়েছে বেশি। বিকেলের রোদ তেমন তেজ নেই, তাই নাজমুল আর মিল্টনকে নিয়ে পুরনো ভিটেই একটা ঘরের মধ্যে ধানগুলো উঠিয়ে রাখলো নাজির। মাস দুয়েক আগেই মেঝে পাকা করেছে সে, নইলে গেছো ইঁদুরের গর্ত করে ধান নিয়ে যায় মাটির ভেতর। মাটির বাড়িতে অবশ্য এই এক সমস্যা, ইঁদুরের উৎপাত থাকে একটু বেশি। নিজের কাজকর্ম শেষ করে নাজির বারান্দায় বসে এক বাটি দুধের ভেতরে বিস্কুটের মতো করে আনারস চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ফরিদা তা দেখে ওখান থেকে চেঁচালেন, এই পোলাটারে লইয়া আমার যত জ্বালা। তুই দুধের লগে আনারস খাস কেন? মরার শখ দেখছি? অনেক স্বাদ খাইছেন। দেখ নাজির, মেজাজ গরম করবি না, কইয়ে দিলাম। আচ্ছা। যে কোনো একটা খা। না, একলগে খামো। ঝাড়ু দিয়ে বাড়ি দিমু দুটা। আমনের মির্জাফর জামাইরে দেন। মর্জিনা ঘরের চৌখাটে বসে মচকার সাহায্যে উকুন আনছেন মাথা থেকে, মুখ বাঁকিয়ে বললেন, এই শয়তান যদি সুডো থাকতে কর্তা বাবু, তাইলে আইস এই দিন দেখা লাগতো না। যত রকমের ঘাউরামি আছে সব ওই করব। বামে যাইতে কইলে ডাইনে যাইব। 1 নাম্বারের শয়তান। আর আমনে 1 নাম্বার ডাইনি। মুখে আনারসের বড় টুকরাটা নিয়েই বলল নাজির। সবসময়কার মতো এবারও মর্জিনা রেগে গেলেন। দূর থেকে সর্বশক্তি দিয়ে চিরুনি ছুড়লেন, কিন্তু তা গায়ে লাগলো না নাজিরের। উঠোনের মাঝখানে এসে পড়ে গেল। নাজির খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। এটো বাটি ধুয়ে ঘরে গিয়ে লুঙ্গি ছেড়ে পরিধান করলো বাংলা প্যান্ট আর একটা ছাপা শার্ট। বোতাম লাগাতে লাগাতে বলল, 10 বছর ধইরা দুধে আনারস চুবাই খাই, কিছু হইছে? হয় নাই। শরীরের শক্তি আরো বাড়ছে। আমনেরও খাওয়া উচিত। মাঝে দাসাছি, আপনার শরীরে শক্তি নাই, দেহ নাই, একটা রুচিও নিশানা বরাবর লাগাইতে পারলেন না। মর্জিনা চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন ভাসুরের ছেলের দিকে, যেন ভস্ম করে দেবেন মুহূর্তেই। নাজমুল বসে বসে মা আর চাচাতো ভাই ঝগড়া দেখছে। এদের ঝগড়া দেখতে তার ভালোই লাগে। নাজিরের চিন্তা ছিল বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়া, এরপর ওখান থেকে বড়শি আর জাল কিনে যাবে মাছ ধরতে। ঝড়ে বোধহয় বিভিন্ন জায়গা থেকে অনেক মাছ এসেছে নদীতে, কিন্তু তার সেসব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দেওয়া হলো না। হঠাৎ বাড়িতে প্রবেশ করলো পরিচিত এক যুবক। নাজমুলের চোখে পড়ল প্রথম। চমকিত স্বরে বলল, নৌশাদ না। তার কণ্ঠ থেকে নিঃসৃত বাক্যে সকলে ফিরে তাকালো সেদিকে। নাজিরও কৌতূহল নিয়ে তাকালো। প্রথমে দৃষ্টিগোচর হলো ছোট ভাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরিহিত এক রমণীকে। দৃষ্টি তার নত, হাতে কালো রঙের একটা ব্যাগ। নাজির জিজ্ঞাসা করলো, কি রে তুই হঠাৎ? তোর না পরীক্ষা? মেয়েটির হাত ধরে বারান্দায় উঠে এলো নওশাদ। মুখশ্রীতে জমে আছে ঘাম। বড় ভাইয়ের দিকে সরাসরি চোখ তুলে তাকালো না সে। মিনমিনে স্বরে উত্তর দিল, শেষ। লগে ওই মাইয়াকে? এবার আর তৎক্ষণাৎ উত্তর দিল না ছেলেটা। হাত ছেড়ে দূরত্ব তৈরি করলো মাঝখানে। হাতের উল্টো পিঠে ঘাম মুছে আশেপাশে তাকিয়ে দেখলো
বড় ছোট দুই চাচি এখানে উপস্থিত বড় ভাবি নাজমুল আর কলিমের মা। নাজমুল নওশাদের থেকে বয়সে মাস সাতেকের বড়, আর কলিমের মা সে তো এই গ্রামের বিখ্যাত টেপ রেকর্ডার। এই বাড়ির খবর ওই বাড়ি পৌঁছে দিতে তার জুড়ি মেলা ভার। এখানকার সব খবরাখবর তার কাছেই থাকে। ফরিদায় গিয়ে সে নিকটে দাঁড়ালেন, তিনিও জিজ্ঞাসা করলেন, কেডাই মাইয়া? চিনা চিনা তো লাগে না, কথা কস না কেন? নীরবতা ভাঙল নওশাদ। বড় ভাইকে সে ভীষণ ভয় পায়। ছোটবেলা থেকেই বাবাকে তেমন করে কাছে পায়নি। বাবা তো বিছানাতেই পঙ্গু হয়ে পড়ে আছেন বহুদিন। তাই তার সেই শূন্যতা পূরণ করেছে বড় ভাই। সংসারের দায়িত্ব এবং নওশাদের পড়াশোনার যাবতীয় খরচও সেই বহন করেছে। তাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়ার পর ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিচু স্বরে বলল, ওর নাম লিলি, আমার স্ত্রী। গতকাল রাতেই কাজী অফিসে বিয়ে করেছি আমরা। মুহূর্তেই উপস্থিত মানুষগুলোর মুখভঙ্গি বদলে গেল। মর্জিনা হাই হাই করে উঠলেন, শুধু চুপ রইল নাজির। তার মুখখানায় স্পষ্ট অবিশ্বাস। কিছুক্ষণ চুপ থেকে বলল, চেনা নাই জানা নাই, মাইয়ের বাপও বিয়া দিয়ে দিল। বিয়া? আমরা পালিয়ে বিয়ে করেছি, তাই তারা জানেন না। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে রেখেছিল। মর্জিনা রাগত স্বরে বললেন, বেলাস পোলা, বড় ভাই এখনো বিয়া শাদী না কইরা সংসারের ঘানি টানতাছে, আর হ্যাঁ বিয়া করা কইরা বউ আনতেছে বাড়িত, আবার তা সামনে দাঁড়াইয়া বড়াই কইরা কইতাছে। নাজির বিরক্ত হলো। বড় চাচির উদ্দেশ্যে বলল, বাপ অভিভাবক ছাড়া যে কেমনে বিয়ে হয় আমার জানা নাই। এগো নিয়া ঘরে বসান, আমার মেলা কাম আছে, গেলাম আমি। কেডাই মাইয়া? চেনা চেনা তো লাগে না, কথা কস না কেন? এই অবস্থায় তুই আবার কই যাস? এত বড় ঘটনা দফারফা করবি না? ফরিদা বললেন। মর্জিনা কথা কেড়ে নিয়ে বললেন, কি এর দফারফা? ঘাড় ধইরা বাহির কইরা দে এমন পোলা, নিজের নাই কিছু, হ্যাঁ আবার বিয়া কইরা বউ আনছে। নাজির গুরুত্ব দিল না। এবারেও বলল, করুণ দৃষ্টি, আমি বাহির করার কিডা? বাপের বিটা তার অধিকার আছে, থাকুক। ইয়া যখন আমারে ছাইরা করতে পারছে, পরের গুলোও আমারে ছাড়াই সামলাতে পারবো। চাচারা আসলেই যা সিদ্ধান্ত নেওয়ার নিতে কইয়েন। ভাইয়ের দিকে তাকিয়ে থাকে নওশাদ। যা ভেবেছিল তার কিছুই হলো না। ভাইয়ের এই শান্তরূপে অবাকই হলো বলা যায়। কিন্তু নাজির সে দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে আসে বাড়ি থেকে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। অথচ তার বিস্ময় এখনো কাটেনি। যেই ভাইয়ের জন্যে তার এত কিছু, সেই ভাই কিনা বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ তাকে না জানিয়ে সেরে ফেললো। মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো একটা কাজ করলো। 21 বছর আগের ঘটনায় এখনো গ্রামবাসী ভোলেনি। তার মধ্যে কিনা আবার আরেকটা ছি ছি পড়ে যাবে সবাই জানলে। ফরিদা নতুন বউকে নিয়ে পারভেজের ঘরে বসালেন। তাদের দালানে ঘর সংখ্যা মোট 5টা। নওশাদ বসেই রইল বারান্দাতে। তার ঘরটা বন্ধ পড়ে আছে। যখন সে আসে তখনই তালা খুলে কলিমের মাকে দিয়ে পরিষ্কার করানো হয়। ফরিদার থেকে চাবি পেয়ে নিজ কাজে লেগে পড়লেন কলিমের মা। দ্রুত কাজ শেষ করে গরম গরম খবরটা তো সবাইকে দিতে হবে নাকি। ফরিদার ছেলে মেয়ে 3জন। মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, আর ছেলেদের মধ্যে শুধু পারভেজই এখন অবিবাহিত। মর্জিনার কোনো মেয়ে নেই, তার 3টা ছেলে। সবার বড় নাজমুল, তার জন্য আপাতত মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কাউকে মনে ধরে না মর্জিনার। শাহরিয়ারের বয়স 20, আর ছোট ছেলে জাহিদের বয়স 16। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বিথি বিদ্রুপ করেই বলল, সাহস ঘুমাইয়া তোমার, একেবারে বাড়ির থেকে পালায়ে অপরিচিত এক পোলারে বিয়া কইরে শহর সাইরা গ্যারামে আয়া পড়ছো। লিলি চপল কণ্ঠে প্রতিবাদ করে বলল, অপরিচিত নয়, নওশাদ আমার গৃহ শিক্ষক, অঙ্ক পড়াতো। বাবা মেনে নিলে এভাবে পালাতে হতো না। ঝামেলা মিটলে আমরা আবার ঢাকায় ফিরে যাব। কথাটা শুনে বিথি মুখে হাত চাপলো। নাটকীয় ভঙ্গিতে বলল, মাইয়া দেখি মুখে মুখে আবার সোপা করে গো চাচি। লজিন মাস্টারের লগে শেষমেশ পালাইছো কেন? বাপ মাই শিখাই নাই, মাস্টার বাপের লাহান। লিলি এবার চোখ রাঙিয়ে তাকালো। মর্জিনা তার কথা আর চাহনি দেখে বুঝে গেল এই মেয়ে সহজ নয়। যে মেয়ে বাড়ি থেকে পালাতে পারে সেই মেয়ে কখনোই সহজ হতে পারে না। ভালোই 20 দাঁতওয়ালা মেয়ে শহর থেকে ধরে এনেছে নওশাদ। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। নাজির আর মাছ ধরতে গেল না। জোরাজোরি করায় মিল্টনকে পাঠিয়ে দিল, সাথে ঠেলে দিল পারভেজকেও। সেদিন মাস্টার বাড়িতে ধরা পড়া সেই ঘটনার পর থেকে বাপ চাচার মুখোমুখি ছেলেটা হচ্ছে না। হাসপাতাল থেকে ফিরেই লুকিয়ে বাচ্ছে। বাবার সামনে পড়লেই বাবা তাকে চেলা কাট দিয়ে যে পেটাবে তা সে জানে। তাই আজকে নাজির বলতে এসে চলে গেল। রাতটা তো কাটিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েছে। নাজির হাটে গিয়েছিল। টর্চ জ্বালিয়ে হেঁটে আসার পথে সঙ্গী হলো প্রতিবেশী দাদার কুকুর বুশ। নাজির জিজ্ঞাসা করলো, এই রাতের বেলা তুই আবার কই থেকে ফিরতেছস?
বুশ লেজ নাড়াতে নাড়াতে ঘেউ ঘেউ করে উঠল। নাজির বিরক্তি প্রকাশ করে বলল, তোর কথা আমি বুঝি না, খিরাই খাবি? শুধু লেজ নাড়ালো বুশ। বাজার থেকে ফেরার পথে কিছু বাজার করেছে নাজির, যেমন শশা, লতি, চাকা সাবান আর 3 কেজি গরুর গোশত। বড় চাচির ঘরে খেলেও নিজেদের বাজারটা সেই করে। বহু বছর আগে চাচারা তাদের আলাদা করে দিয়েছেন। শুধু নিজেদের ভাগে নারী নেই বলে ফরিদা চাচি দয়া করে এখনো রান্না করে খাওয়াচ্ছেন। পলিথিন থেকে একটা শশা বের করে বুশের মুখের সামনে ধরতে বড় একটা কামড় দিয়ে তৃপ্তি সহকারে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো বুশ। ছোট থেকে গৃহস্থ বাড়ি থাকার সুবাদে মানুষের মতোই সে সবকিছু খেয়ে অভ্যস্ত। আরেকটু সামনে এগোতে চায়ের দোকান থেকে ডাক পড়ল তার। নাজির। নাজির থেমে দাঁড়ালো। তাকে থামতে দেখে বুশও থামলো। দোকান থেকে বেরিয়ে এলো এলাকার মতিন মিয়া। পরনে ছাপা লুঙ্গি, সাদা পাঞ্জাবিতে পানের দাগ, বুক অব্দি কাঁচা পাকা দাড়ি। বুড়ো আঙ্গুল থেকে চুনটুকু জিবে লাগিয়ে নাজিরের পাশাপাশি হাঁটতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, বাজারে গেছিলি? হ। খিরা কত কইরা নিছে? 5 টাকা কেজি। এবার খেতে খিরা চাষ করস নাই? না, গত বছর লস খাইছি, এই বছর আর করি নাই। এখন দেখি ভালোই দাম উঠেছে বাজারে। গরুর গোস্ত কত কইরা কেজি? মনে হয় 80। নাজির তেমন আগ্রহ দেখালো না। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, গলা ঝেড়ে কাশেন, কি কইবেন কন? নৌশাদ আইসে দেখলাম। আমিও দেখছি। লগে একটা মাইয়াও দেখছি। ভালো করেছেন। এডা ওই মাইয়া? আত্মীয়। মিথ্যে বলল নাজির। গ্রামের বেশিরভাগ বয়স্ক লোকই সুবিধার নয়, মতিন তো আরও নয়। যৌবনের চরিত্র বিশেষ ভালো ছিল না। নেশা পানি করতো, পুলিশেও নাকি একবার ধরেছিল। রাজাকার বংশের ছেলে, বয়স বাড়তে টুপি পাঞ্জাবি পরে ভালো সাজার ভং ধরেছে। কেমন আত্মীয় রে নাজির? আমনে জানে কাম কি? না এমনি, জন একটা পোলা জন একটা মাইয়ারে লইয়া গ্রামে ঢুকছে, তাই জিগাইলাম। আমনের থেকে কিছুক্ষণ মুরবি শাহ বংশে আছে, আমনের ভাবতে হবে না। আমনের পোলরে নাকি কয়েকদিন আগে হিন্দু পড়া থাইকা ধরে পিটাইছিল। ততমতো খেয়ে গেলেন লোকটা। আমতা আমতা করে বললেন, মিছা কথা এসব। রাত হইছে, বাড়ির যাই, কাল কথা হইব। লোকটাকে আর কথা বলার সুযোগ না দিয়ে বুশকে নিয়ে হেঁটে অন্ধকার পথে হারিয়ে গেল নাজির। মতিন ভোতা মুখে তাকিয়ে রইলেন সেদিকে। বিড়বিড় করে কিছু হয়তো বললেনও। তারপর পুনরায় ফিরে গেলেন চায়ের দোকানের ভেতরে। ছোট ছেলে যে বউ নিয়ে বাড়ি ফিরেছে সে কথা কান পর্যন্ত পৌঁছালো না সুবহান আলী শাহর। অকেজো হওয়ার পর থেকে সংসারী সমাজে তার গুরুত্ব কমতে কমতে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। এখন আর তার উপস্থিতি কাউকে ভাবায় না, বরং মৃত্যুর দিন গুণে ভাইয়েরা। নওশাদও একবারের জন্য বাবার ঘরে উকি দেয়নি। বাবার জন্য বরাবরই মায়া তার কম। আমিরুল শাহ, মুমিনুল শাহ বাড়ি ফিরে সমস্ত ঘটনা শুনে নারাজ হয়েছে ভীষণ। উঠোনে চেয়ার পেতে ছোটখাটো একটা পারিবারিক বৈঠক বসিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত হয়েছেন নওশাদ সহ তার সদ্য বিয়ে করে আনা বধূও। নাজির সদাই হাতে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে গোল বৈঠক দৃষ্টিগোচর হলো। শুনতে পেল আমিরুল শাহর রুষ্ট কণ্ঠ। তোর থাইকা এমন কিছু আশা করি নাই নওশাদ। কাউরে কিছু না জানাইয়া বিয়া কইরা বউ সমেত আইয়া পড়ছস। এইটা শহর না গ্রাম, আমাগো মান সম্মানের কথা ভাবলি না? ইতিমধ্যে সমস্ত ঘটনা আবারও চাচাদের কাছে খুলে বলেছে নওশাদ। তবুও তারা বিরুদ্ধচারণ করছেন। করাটা অবশ্য অস্বাভাবিক নয়। মুমিনুল শাহ দাঁড়িয়ে থাকা নাজিরকে দেখতে পেলেন। বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ওই তো নাজির, এইদিকে আয়, দেখ তো ভাইয়া কাম। সদাইয়ের থালাটা বিথির হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে এসে চাচার মুখোমুখি চেয়ারে বসলো নাজির। তার মুখভঙ্গি পূর্বের মতোই শান্ত, অথচ বড় ভাই হিসেবে উচিত ছিল রেগে মেগে 2-4টা থাপ্পড় বসানো নওশাদের গালে। কিন্তু তা সে করল না, বরং সর্বপ্রথম বিথির উদ্দেশ্যে বলল, গোজ আছে এই ব্যাগে, এখনই রাইন্দে ফেলেন ভাবি, বাড়ির নতুন মেহমান আইছে বলে কথা। বিথি ঘর থেকে কুপি নিয়ে চলে গেল রান্নাঘরে। আমিরুল শাহ মাথা নাড়িয়ে মলিন মুখে বললেন, বউ আগেই আমি কইছিলাম পোলাই ম্যাট্রিক পাস করছে, এবার ওরেও তোর লগে খেতে লইয়া যা নাজির। বাপের এই হাল, তুই একলা ছোট মানুষ, কেমনে এরে লেখাপড়া করাবি? শহরে পড়তে কম টাকা লাগে, কিন্তু তুই তা শুনলি না। ভাই ভাই কইরা অর্ধেক জীবন শেষ করলি। দেখ এখন তোর ভাইরের কাম, সকাল হইলে রাস্তায় বাহির হইতে পারবি। তোর মেয়ের কাহিনী কিন্তু গ্রামের মুরব্বীরা এখনো ভুলে নাই। নাজির শাহ চুপ রইল বেশ কিছুক্ষণ। আর চোখে তাকালো মাথা নত করে দাঁড়িয়ে থাকা নওশাদের পানে। এরপর জিজ্ঞাসা করলো, কিরে দাঁড়ায় থাকলে হইব? চাচাকে প্রশ্নের উত্তর দে। শহরে কি পাঠাইছিলাম অন্যের বাড়ির মাইয়ার ভাগাই আনতে?
ভাই। নাজিরের শান্ত মুখখানায় আচমকা রাগ এসে ভর করলো। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ দেখা যায়, ঠিক তেমনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। গর্জে এগিয়ে যেতে যেতে বলল, এই নষ্ট গ্রাম থেকে তাড়ানোর লইগা লেখাপড়া শিক্ষা মানুষের মতো মানুষ হইতে বড় অফিসার হইতে শহরে পাঠাইছিল, আর তুই ভালোবাসাবাসি করতে গেছস। লিলি দ্রুত স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ালো, চোখে মুখে অসহ্য রকমের তেজ। দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, একদম আমার স্বামীর দিকে তেড়ে আসবেন না, ফলাফল খুব খারাপ হবে। নারী হওয়ায় নাজির থেমে গেল, পিছিয়ে গেল 2 কদম। আশ্চর্য হলো ভীষণ, রাগ এখন তার তুঙ্গে। সেও ক্ষুব্ধ স্বরে বলল, স্বামী? 2 দিনের মাইয়া স্বামী করিতে আইছো? কত টাকা পয়সা তোমার স্বামীর পিছনে খরচ করেছি ধারণা আছে? সেই টাকা পয়সা কই থেকে আইছে? আছে কোনো ধারণা? জানো তোমার স্বামীর বংশ, বাপ মা আর অতীতের খবর? দুর্দিনে পাশে না থাকাও মানুষও সুখের দিনে গলা বড় করে শিক্ষা দিতে আসে। শেষ কথাটা যে চাচাদের উদ্দেশ্যে খোঁচা মেরে নাজির বলেছে তা বুঝতে আর বাকি রইল না উপস্থিত কারো। নওশাদ শক্ত হাতে লিলির বাহু চেপে সামনে থেকে সরিয়ে দিয়ে শাসালো, বলেছি না পারিবারিক ব্যাপারে আসবে না। আমার বড় ভাই হয়, চাইলে আমার গায়ে হাত তুলে মেরেও ফেলতে পারে। সেখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। লিলি আশ্চর্য হলো, বিস্ময় ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগে ফুঁসলো। এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ অনুশোচনা হচ্ছে নওশাদের। কেন যে এমন একটা কাজ করার আগে ভাইকে একবার জানালো না? সে ফেঁসে গিয়েছিল। শেষ মুহূর্তে লিলির চোখের পানিতে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। কি করে তখন বাধা দিত? মিনমিন স্বরে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাই। চিঠি লিখতে বসলেও তোমার হাতে পৌঁছাতে পৌঁছাতে বহুদিন, তাই। নাজির আবার গিয়ে চেয়ারে বসলো, রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালালো। রাগলে ছেলেটার মাথা ঠিক থাকে না, সেই সম্পর্কে চাচারা অবগত। এই জন্যেই ভাতিজার রাগকে ভয় পান তারা। তাই আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে এলেন। জিজ্ঞাসা করলেন, এইবার কি করবি নাজির? আমরা নাকি বিয়া মানি না? আমিও মানি না। ভাইয়ার বাপ বাচ্চা থাকতে তার অনুমতি ছাড়া বিয়ে কেমনে হয়? এখন উপায়? আপনারাই কোন বাড়ির কর্তা বললে কথা। গম্ভীর মুখে মাথা নাড়ালেন আমিরুল শাহ। কিছুক্ষণ ভেবে বললেন, শোনো মাইয়া, তোমার বাপেরে খবর দাও, না পারলে ঠিকানা লিখা দেও, আমরা লোক দিয়া খবর পাঠাই। আমাগো বংশ খানদানি বংশ, 10 গ্রামের বুক উঁচাইয়া চলি, এক নামে সব্বাই চিনে। তাই পলাইয়া করা বিয়া মানি না। আশা করি নওশাদও আমাগো সিদ্ধান্ত মাইনা নিব, যদি না বংশ থাইকা হের বাইর হইয়া যাইতে না চায়। নওশাদ এক পলক বড় ভাইয়ের রাগী মুখখানা দেখে সাই জানালো, আপত্তি নেই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি। লিলিকে তার মতামত জানানোর সুযোগ দেওয়া হলো না। বৈঠকের সমাপ্তিও সেখানেই ঘটলো। তারপর ওই রাতেই রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। লিলিকে থাকতে দেওয়া হলো আমিরুল শাহ দালানের খালি পড়ে থাকা একটা ঘরে। ফরিদাও তার সাথে রাতটা ওই ঘরে থাকার সিদ্ধান্ত নিলেন। আর নওশাদ শুয়ে পড়ল নিজের ঘরে। বড়রা বিয়েই যেখানে মানে না সেখানে বউ নিয়ে এক ঘরে থাকতে চাওয়া লজ্জার বিষয়, বই কি আর কিছুই নয়। ভোরের আলো যতটা নিঃশব্দে ধরণীকে গ্রাস করলো, তার চেয়েও দ্রুত শহর থেকে নওশাদ বিয়ে করে বউ এনেছে খবরটা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। চায়ের দোকানে এখন তা নিয়ে কানাঘোষা মন্তব্য আর মৃদু কৌতুকের ঝড় উঠেছে। শাহবাড়ির উঠোন ভরে উঠেছে কৌতূহলী নারীদের ভিড়ে। এক ঝলক নতুন বউ দেখার আশায় কেউ কেউ বা হাই হুতাশ করে বলছে, লিলি যেই ঘরে রয়েছে ফরিদা কাউকে সেখানে যেতে দিচ্ছে না। এই বিষয়ে নাজিরের কড়া নিষেধাজ্ঞা। গত রাতেই সে টের পেয়েছিল সকাল হলে অপ্রত্যাশিত কিছু যে ঘটতে চলেছে। সেই ফাঁকে নওশাদ এসে বসেছে লিলির পাশে। বেশ কিছুক্ষণ নীরবতার পর নম্র কণ্ঠে বলল, কারো কথায় কান দিও না। গ্রামের মানুষ এমনই, নিজের সংসার রেখে পরের সংসারে নাক গলাতে পছন্দ করে। আর হ্যাঁ, বড় চাচা সকালে নাজমুলের সঙ্গে বাড়ির চাকর আব্বাসকে তোমার বাবার কাছে পাঠিয়েছেন। যতই রাগারাগি করুক, ওরা ঠিক সামলে নেবে। বাবার কাছে যে সংবাদ গিয়েছে এই বিষয়ে লিলির কোনো ভাবাবেগ হলো না। বাবাকে ভয় পেল, এখন সে নিশ্চিন্ত। সে জানে এখানে এসে বাবা তার এবং নওশাদের কিছুই করতে পারবে না। তার ভাবনা অন্য কোথাও। সেই ভাবনা থেকে বিরক্তি নিয়ে বলল, কারোর কথায় কিছু মনে করবো না মানে? তোমার বড় ভাই নিজে ভালো সাজার জন্য সবার সামনে তোমায় কতটা নিচু করে রেখেছে ভাবতে পারছো? সবাই শুধু আফসোস করছে তার জন্য, আর কাঠগড়ায় তোমাকে দাঁড় করাচ্ছে। বিয়েই তো করেছো, কি হয়েছে তাতে? আর সেই বা কি এমন শুদ্ধ করে ফেলেছে? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের খরচ চালানো কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? নাম কামানোর ধান্দা শুধু।
নওশাদ কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল, হা করে তাকিয়ে রইল তার আহ্লাদি অবুজ লিলির পানে। হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠল সে, বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, বলেছি না, যা জানো না তা নিয়ে কথা বলবে না। এটা তোমাদের শহর না, গ্রাম। তোমার নিজের বাপই তো মাধ্যমিক শেষ করতে না করতেই তোমার বিয়ে দিয়ে দিচ্ছিল। কেন দিচ্ছিল? খরচ চালাতে পারছিল না বলে, নাকি ছেলের অর্থ সম্পদ দেখে? সেখানে আমার ভাই নিজের লেখাপড়া, শখ আহ্লাদ সব মাঝপথে ছেড়ে দিয়ে দিনরাত খেতে খামারে কাজ করে আজ আমায় এত দূর এনে দাঁড় করিয়েছে। আমার আব্বা ওই মাটির ঘরে গত 21 বছর ধরে অকেজো পড়ে আছে। শত্রুরা তার এই অবস্থা করেছে। মা ছোটবেলায় আমাদের ফেলে চলে গেছেন। আমার বয়স তখন সবে 2, আর আমার ভাইয়ের 5। সেই ভাই 12 বছর বয়স থেকে কাজ করছে। দুদিনের মেয়ে এসে ভাইদের মধ্যে হিংসা ঢুকাতে চাইছো? আরেকবার এমন কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেব তোমার। আজকের এই অবস্থা তোমার জন্য। তুমি ফাঁসিয়েছো আমায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।